দুজন মানুষের গল্প বলি, একই শহর, একই জীবনযাত্রা, কিন্তু একজনের জীবন বালির প্রাসাদ, আরেকজনের জীবন পাথরের দুর্গ। প্রথমজন রফিক সাহেব, মাসে বেতন ৮০,০০০ টাকা, ঢাকার নামকরা কোম্পানিতে দাপুটে চাকরি। বাইরে থেকে দেখলে মনে হবে রফিক সাহেবের জীবন একদম সাকসেসফুল, কিন্তু গত মাসে একটা ছোট্ট ভুল রফিকের পুরো পৃথিবীটা ওলটপালট করে দিল। বস্তার ১ মাসের বেতন আটকে দিলেন, এবং তারপর যা হলো তা কোনো হরর মুভির চেয়ে কম নয়। বাড়ি ভাড়া বাকি, বাচ্চার স্কুলের ফি বাকি, গাড়ির ইএমআই বাকি, মাসের বাজারের তালিকা বাকি। দরজায় বাড়িওয়ালার কড়া নাড়ার শব্দ এখন রফিকের কাছে জমদূতের মতো শোনাচ্ছে। যে মানুষটা কাল দামি রেস্তোরাঁয় বিল দিত, আজ সে বাজারের ফর্দ থেকে বাচ্চার দুধের প্যাকেট কাটছাট করছে। এই মুহূর্তে আপনার মনে একটা প্রশ্ন নিশ্চয়ই উকি দিচ্ছে, রফিক কি আসলেই ধনী ছিলেন, নাকি তিনি শুধু একটা বড় বেতনের দাসে পরিণত হয়েছিলেন? এবার দেখুন দ্বিতীয় জনকে, করিম সাহেব, বেতন মাত্র ২৫,০০০ টাকা। রফিক সাহেবের মতো চাকচিক্য নেই, বড় ফ্ল্যাট নেই, কিন্তু গত সপ্তাহে যখন করিমের চাকরিটা চলে গেল তখন এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। যে মানুষের বেতন মাত্র ২৫,০০০, চাকরি যাওয়ার খবর শুনে তার কপালে কোনো ভাঁজ পড়ল না। তিনি শান্তভাবে বসকে ধন্যবাদ দিলেন এবং বেরিয়ে গেলেন। বাসায় ফিরে স্ত্রীকে বললেন চাকরি নেই। স্ত্রী হাহাকার করলেন না, বরং বললেন আমাদের সেই অদৃশ্য কর্মচারী তো আছেই, সে একাই সব সামলে নেবে। এখন একটু থামুন, একজনের ইনকাম ৩ গুণ বেশি, তবু তিনি দেউলিয়া হওয়ার পথে, আর একজন চাকরি হারিয়েও নিশ্চিন্ত। কেন? এর উত্তরটা লুকিয়ে আছে নাসিম তালেবের একটা বিখ্যাত কথায়। পৃথিবীর সবচেয়ে ক্ষতিকর ৩টি নেশা হলো হেরোইন, কার্বোহাইড্রেট এবং মাস শেষে পাওয়া ফিক্সড বেতন। অর্থনীতির ভাষায় যাকে বলে পার্কিনসন্স ল। এই নিয়ম অনুসারে আপনার আয় যত বাড়বে, আপনার খরচ ঠিক ততটাই প্রসারিত হয়ে আপনার আয়কে ছুঁয়ে ফেলবে। তাতে বেতন ৮০,০০০ হোক কিংবা ২৫,০০০। তাহলে সমাধান কি? সমাধান একটাই, রফিক সাহেবের মতো শুধু টাকার জন্য কাজ করলে চলবে না, করিম সাহেবের মতো টাকাকে আপনার হয়ে কাজ করাতে হবে। এমন কিছু অদৃশ্য সৈনিক তৈরি করতে হবে যারা আপনার হয়ে যুদ্ধ চালিয়ে যাবে। কার বিরুদ্ধে? মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা আর বেকারত্বের মতো শত্রুদের বিরুদ্ধে। তারা পাহারায় থাকবে রাতেও, ছুটিতেও, এমনকি চাকরি না থাকলেও। তাই ভাইজান, আজকের ভিডিওতে আমরা সেই গোপন অদৃশ্য সৈনিকদের তৈরির ব্লুপ্রিন্ট জানবো, যা আপনাকে চাকরি বা ব্যবসার বাইরেও এক শক্তিশালী আর্থিক নিরাপত্তা দেবে। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। অ্যাসেট আইডিয়া নাম্বার 1, দ্য ডিজিটাল গোল্ড। আপনি কি জানেন বিটকয়েনের মোট সংখ্যা মাত্র ২১ মিলিয়ন? এটা নির্ধারিত, কোনোভাবেই বাড়ানো সম্ভব নয়, কোনোভাবেই কমানো সম্ভব নয়। বলতে পারেন এটা স্বর্ণের চেয়েও বেশি সীমিত, কারণ স্বর্ণ প্রতি বছর মাটি খুঁড়ে ৩০০০ থেকে ৩৫০০ মেট্রিক টন বের করা যায়, কিন্তু বিটকয়েন একটাও বাড়ানো সম্ভব নয়। কোনো সরকার পারবে না, কোনো ব্যাংক পারবে না, পৃথিবীর সব মানুষ একজোট হলেও পারবে না। ২০১০ সালে মাত্র $1 কেনা যেত প্রায় ১,০০০ বিটকয়েন। যদি সেদিন কিনে আজ পর্যন্ত রেখে দিতেন, তাহলে সেই $1 বিনিয়োগ আজ হতো ১০০ কোটি টাকারও বেশি। কিন্তু সবচেয়ে রহস্যময় গল্পটা বিটকয়েনের দামে নয়, সবচেয়ে রহস্যময় গল্পটা তার স্রষ্টার নাম সাতোশি নাকামোতো। এই মুহূর্তে তার কাছে আছে ১.১ মিলিয়ন বিটকয়েন, বর্তমান বাজার মূল্যে যার দাম $১১৬ বিলিয়ন। অর্থাৎ টেকনিক্যালি তিনি পৃথিবীর টপ 10 ধনীদের একজন। অথচ এই মানুষটা কখনো নিজের চেহারা দেখাননি। এই $১১৬ বিলিয়ন একটা বিটকয়েনও কখনো ট্রানজ্যাকশন করেননি। ২৩ এপ্রিল তিনি সর্বশেষ একটা পোস্ট করলেন, তারপর চিরতরে হারিয়ে গেলেন। সাতোশি নাকামোতো এটা একটা ছদ্মনাম, জাপানি ভাষায় যার অর্থ বুদ্ধিমান মানুষ। তিনি আসলে কে? একজন মানুষ, একজন পুরুষ না নারী, নাকি একটা গোটা দল? আজ পর্যন্ত কেউ জানে না। কিন্তু প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হলো কেন $১১৬ বিলিয়ন ছেড়ে চলে গেলেন? কেন নিজের নাম প্রকাশ করলেন না? যেন তার টাকার খ্যাতির কোনো লোভ ছিল না, তিনি শুধু বিটকয়েনের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আর কেন চেয়েছিলেন, এর প্রকৃত কারণ জানলে আপনার ফাইন্যান্সিয়াল নলেজ এক কথায় গড লেভেলে চলে যাবে। আপনি বুঝতে পারবেন ভবিষ্যৎ অর্থনীতি কোন দিকে যেতে চলেছে। দেখুন, আমাদের দেশে বিটকয়েন নিয়ে মানুষ দুভাগে বিভক্ত। একদল বলে বিটকয়েন ফ্রড, আরেক দল বলে বিটকয়েন ফিউচার। আসলে দুদলই ভুল। বিটকয়েনের প্রকৃত রূপ বুঝতে হলে আমাদের অনেক পেছনে যেতে হবে, অনেক পেছনে, প্রাচীন মানব সভ্যতার কাছে। প্রাচীনকালে রাজা বাদশাদের সময় পণ্য বলতে ছিল কেবল প্রয়োজনীয় জিনিস, খাবার, পানি, কাপড়, জমি, এগুলো কেনাবেচা হতো স্বর্ণের মাধ্যমে। আর এই সব কিছু থাকতো রাজার হাতে। সাধারণ মানুষকে ঠিক ততটুকুই দেওয়া হতো যতটুকু বাঁচার জন্য দরকার। কারণ বেশি দিলে কে আর রাজার খামখেয়ালি ইচ্ছায় যুদ্ধে শহীদ হতে সেনাবাহিনীতে যোগ দিত। তারপর এলো সাধারণ মানুষের ভাগ্যে এক বিরাট পরিবর্তন। কিছু বুদ্ধিমান মানুষ শুরু করলো ব্যবসা, পানির পাশাপাশি বানালো চা, কফি, কাপড়ের সাথে যোগ করলো অলংকার, সবকিছু করলো নরম, আরামদায়ক, আকর্ষণীয়। ফলে সাধারণ মানুষের সামনে এখন নতুন একটা অপশন এলো। রাজার সেনাবাহিনী ছাড়াও এই ব্যবসায়ীদের কাছে কাজ করা যায়, খেয়ে পরে বেঁচে থাকা যায়। দলে দলে মানুষ কারখানায় যোগদান শুরু করলো, ব্যবসায়ীরা শক্তিশালী হতে লাগলো। ফলে ক্ষমতার মানচিত্র বদলে গেল। আগে ছিল 3টা শক্তি: রাজা, দরবারের সদস্য, সেনাবাহিনী।
এবার হলো 4টা, রাজা, দরবার, ব্যবসায়ী আর সেনাবাহিনী। যাই হোক, এই ব্যবসার কারণে ঘটলো আরেকটা অবিশ্বাস্য পরিবর্তন। একটু বুঝিয়ে বলি। ধরুন আপনার এলাকায় শুধু কমলা পাওয়া যায়, ধনীরা সেই কমলা কিনে নেয়, গরিবরা কিছুই পায় না। কিন্তু ব্যবসায়ীরা আসার পর প্রচুর নতুন নতুন পণ্য তৈরি করলো। এখন পাওয়া যায় কমলা, পাওয়া যায় মাল্টা, পাওয়া যায় লেবু। ধনীরা নিল দামি কমলা, মধ্যবিত্তরা নিল মাল্টা, গরিবরা নিল লেবু। অন্তত গরিবেরা এখন আগের থেকে অনেক স্বাধীনভাবে খেতে পাচ্ছে, বাঁচতে পারছে। আধুনিক দুনিয়াতেও এটা হচ্ছে। ধনীদের জন্য কার, মধ্যবিত্তদের জন্য বাইক, গরিবের জন্য সাইকেল। শুধু সাইকেল থাকলে সেটাও কেবল ধনীদেরই হতো, গরিব আর মধ্যবিত্ত কিছুই পেত না। তাই বলা যায় ব্যবসা গরিবের জীবনে এক বিরাট আশীর্বাদ হয়ে এসেছিল। এখানে ব্যবসায়ীরা মহৎ ছিল এমন নয়, তারা নিজেদের ভালো করছিল, সাথে গরিবদেরও ভালো হয়ে যাচ্ছিল। কারণ ব্যবসা করতে এসেই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি লোভ দেখিয়ে কোপ মেরে দিয়েছিল, পুরো ভারতবর্ষ শেষ করে দিয়েছিল। যাই হোক, প্রকৃতির একটা নিয়ম আছে, যখন পাপ মাত্রা ছাড়িয়ে যায় তখন প্রকৃতি নিজেই নিজেকে হিল করার পথ খুঁজে নেয়। তবে সব ভালো জিনিসেরই একটা সীমা থাকে। রোগ সারার পরও ওষুধ খেয়ে গেলে নতুন রোগ তৈরি হয়। ঠিক তেমনই ব্যবসায়ীরা অতিমাত্রায় ধনী হতে হতে জন্ম নিল ক্যাপিটালিজম। ব্যবসায়ীরা এতটাই শক্তিশালী হলো যে রাজাদের যুদ্ধের জন্য অর্থ ধার দিতে শুরু করলো। বিনিময়ে রাজারা তাদের রক্ষা করত, ট্রেড লাইসেন্স দিত। আর এই অর্থ ধার দেওয়ার পদ্ধতি একদিন হয়ে উঠল আধুনিক ব্যাংক ও লোনের ভিত্তি। এবার ব্যাংকের আসল খেলাটা বুঝুন। ধরুন আপনার কাছে 5 লাখ টাকা আছে, ব্যাংকে রাখলেন। এরপর একজন আসলো, ধরুন সে আপনার ভাই। সে ব্যাংক থেকে ওই 5 লাখ টাকা লোন নিল এবং গাড়ি কিনলো। যে কোম্পানির গাড়ি কিনলো তাদের অ্যাকাউন্টও ওই ব্যাংকেই। ব্যাংকের হাতে আবার 5 লাখ। আরেকজন এলো, আবার 5 লাখ লোন নিল। এভাবেই চলতে থাকলো। এখন আমরা যদি মাত্র 3 সাইকেলও ধরি, তবে ব্যাংক দিয়ে ফেলেছে 15 লাখ টাকা, অথচ আসল টাকা ছিল আপনার সেই 5 লাখ। এটাই ব্যাংকের খেলা। 15 লাখ ফেরত এলে 5 লাখ দিয়ে 15 লাখের ব্যবসা হবে, কিন্তু 15 লাখ না ফিরলে ব্যাংক দেউলিয়া। আর ঠিক এটাই ঘটেছিল 2008 সালে। আমেরিকার দুটো বড় ব্যাংক ফেল করলো। এক রাতের মধ্যে 10 লাখ মানুষ গৃহহীন হয়ে গেলেন। আমেরিকার অর্থনীতি ধসলে পুরো পৃথিবীর অর্থনীতি ধসে। ফলে চাকরি গেল, ব্যবসা গেল, লোন ফেরত দেওয়া আর মানুষের পক্ষে সম্ভব হলো না। ফলে যারা ব্যাংকের টাকা রেখেছিল তারাও তুলতে পারলো না। মানুষ রাস্তায় নামলো, আন্দোলন হলো, আত্মহত্যার মতো ঘটনাও ঘটলো। আর আমার ধারণা এটা কিন্তু শুধুই আমার একটা ব্যক্তিগত ধারণা। আমি বিশ্বাস করি সেই আর্থিক সংকটের শিকার হওয়া একজন মানুষ ছিলেন সাতোশি নাকামোতো। কারণ 2008 সালে সেই ভয়াবহ সংকট, তার মাত্র 1 বছর পর 2009 সালে তিনি বিটকয়েন চালু করলেন। 1 বছরের কম সময়ে এত বড় কাকতালীয় ঘটনা ঘটে না। যাই হোক, তার উদ্দেশ্য ছিল একটাই, এমন একটা গ্লোবাল কারেন্সি তৈরি করা যার উপর কোনো ব্যাংকের নিয়ন্ত্রণ থাকবে না, কোনো সরকারের নিয়ন্ত্রণ থাকবে না, যেখানে 5 লাখ দিয়ে 15 লাখের ব্যবসা করা যাবে না। কারণ বিটকয়েন সীমিত, নির্ধারিত, 21 মিলিয়নের বাইরে একটাও নেই। এখন একটু ভাবুন, আজ পৃথিবীর সব দেশের মোট জিডিপি মিলিয়ে হয় $100 ট্রিলিয়ন, অথচ পৃথিবীর মোট ঋণ $300 ট্রিলিয়ন। ওই বাড়তি $200 ট্রিলিয়ন এলো কোথা থেকে? ঠিক আপনার 5 লাখ থেকে 15 লাখ বানানোর মতো। শুধু একটা সংখ্যা, কোনো অস্তিত্ব নেই। আজ একটা শিশুরও জন্মের পর থেকেই তার উপর ঋণের বোঝা চেপে যাচ্ছে। আর এই পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করতেই সাতোশি নাকামোতো বিটকয়েন বানিয়েছিলেন। আর এত বড় পরিবর্তন আনতে গিয়ে তিনি নিজেকে কখনো প্রকাশ করেননি, কারণ প্রকাশ করলে তার সাথে কি ঘটতো সেটা আপনি নিশ্চয়ই অনুমান করতে পারছেন। যাই হোক, আজ পুরো পৃথিবী এই বিটকয়েনকে সাদরে গ্রহণ করেছে। সুইজারল্যান্ড তো ক্রিপ্টোর উপর পুরো একটা শহর বানিয়েছে, নাম ক্রিপ্টো ভ্যালি। এল সালভাডোর নামের একটি দেশ নিজের কারেন্সি সরিয়ে ক্রিপ্টোকে বানিয়েছে মেইন কারেন্সি। ভারতীয় সম্প্রতি এটি অনুমোদন পেয়েছে। সরকার 1% ভ্যাট থেকে প্রচুর রাজস্ব আয় করছে। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে, বাংলাদেশে এখনো ক্রিপ্টোর অনুমোদন নেই। কিন্তু অনুমোদন না থাকলেও মানুষ ঠিকই এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে বিটকয়েন সহ যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। তা সত্ত্বেও বৈশ্বিক ক্রিপ্টো অ্যাডাপ্টেশন ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান শীর্ষ 13 নম্বরে। এটি অনুমোদন দেওয়াটাও এখন সময়ের দাবি। তবে একটা কথা পরিষ্কার বলে রাখি, বিটকয়েন বা ক্রিপ্টো এটা শেয়ার মার্কেটের মতোই হাই রিস্ক হাই রিটার্ন গেম। নিজে ভালোভাবে রিসার্চ করুন, বুঝে তারপর প্রবেশ করুন আর বিনিয়োগ করুন। এতটুকুই, যেন লস হলেও আপনার জীবনে কোনো সমস্যা না হয়। এই ছিল বিটকয়েনের পুরো গল্প, প্রাচীন সভ্যতা থেকে আধুনিক ডিজিটাল মুদ্রা পর্যন্ত। অ্যাসেট আইডিয়া নাম্বার 2, রেন্টাল বিজনেস। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ একবার বলেছিলেন, আমাদের তো ওরকম কোনো সয় সম্পত্তি ছিল না। বাবা কষ্ট করে লোন নিয়ে সেই লোনে বাসাটা দোতলা করে রেখে গিয়েছিলেন এবং আমার মা পরবর্তীতে এই বাসাটা ভাড়া দিয়ে সংসার চালাতেন। তার প্রতিটা কথাই মনে গেঁথে যাওয়ার মতো। সন্তানের জন্য কোটি টাকার সম্পদ রেখে যাওয়ার চেয়ে বড় উপকার হলো এমন একটা রেন্টাল সিস্টেম দিয়ে যাওয়া যা তার অনুপস্থিতিতেও তার সংসার চালাবে। কারণ মাছ ধরে দেওয়ার চেয়ে ধরা শেখানোটাই উত্তম।
এবার বর্তমান সময়ে এই রেন্টাল বিজনেস কত দূরে গিয়েছে সেটা একটু দেখুন। গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, বিজ্ঞাপনের জন্য দেয়াল ভাড়া, বিয়ের প্যান্ডেল ভাড়া, কৃষি যন্ত্রপাতি ভাড়া, মাঠ ভাড়া, বাড়ির ছাদ ভাড়া, এমনকি শুনতে অবাক লাগলেও ঢাকায় আজ নির্দিষ্ট সময়ের জন্য কবর পর্যন্ত ভাড়া দেওয়া হচ্ছে। নতুন নীতিমালা অনুযায়ী কবর সংরক্ষণ করা যাবে 15 থেকে 25 বছর পর্যন্ত। আর এজন্য একটি কবর সংরক্ষণে 1 থেকে সর্বোচ্চ 1.5 কোটি টাকা পর্যন্ত খরচ করতে হবে। এই কবর ভাড়ার বিষয়টা এসেছে আমেরিকা থেকে। সেখানে অ্যাভব গ্রাউন্ড টুমস নামের একটি ব্যবসা চলে। একই জমি শত শত বছর ধরে ভাড়া দেওয়া হয় এবং এটি সেখানে হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম সবচেয়ে লাভজনক রেন্টাল বিজনেস মডেল। কথায় আছে, বুদ্ধি থাকলে ক্ষেতের আল দিয়েও শ্বশুর বাড়ি যাওয়া যায়। ঠিক তেমনি আপনার কাছে থাকা যে কোনো জিনিসকেই আজকে প্রযুক্তির কল্যাণে একটু বুদ্ধি খাটিয়ে রেন্টাল বিজনেসে রূপ দিতে পারেন। গিটার, ক্যামেরা, বাইক, এর মতো ঘরে পড়ে থাকা ছোট ছোট জিনিসকেও। আর এর জন্য বিশেষ কিছুই করতে হবে না। ফেসবুকে অনেক রেন্টাল ইনস্ট্রুমেন্ট গ্রুপ আছে, সেখানে খোঁজ রাখুন। অথবা ক্যামেরা রেন্ট বিডি, রেন্টাল লেন্স, গোল্ডেন মিউজিক এই ধরনের প্ল্যাটফর্মে খোঁজ নিন। কার্যক্রম, রেটিং, নিরাপত্তা ঠিক মনে হলে শুরু করুন। ঘরে পড়ে থাকা জিনিস থেকেও টাকা বের হবে। এবার আমার নিজের জীবনের একটা গল্প বলি। ছোটবেলায় আমাদের বাড়িতে একটা ধান মারাই মেশিন ছিল। আপনারা অনেকেই এই মেশিনকে চেনেন। যাই হোক, ধানের কাজে পরিশ্রম অনেক বেশি, তাই পরবর্তীতে আমরা সমস্ত জমি বর্গা দিয়ে দেই। মেশিনের ব্যবহার বন্ধ হয়ে যায়, লোহার জিনিস জং ধরতে শুরু করে। এরপর একদিন আমার বাবা তার এক পরিচিতকে সেই মেশিন সিজন অনুযায়ী ভাড়া দেন। প্রতি বছর 2টো সিজন শুরু হলে মেশিন নিয়ে যান, শেষ হলে দিয়ে যান। আর আমরা বিনা পরিশ্রমে ওই মেশিন থেকে ভাড়া পাই। এভাবে বহু বছর চলে। হ্যাঁ, মাঝে কিছু মেরামতও করতে হয়েছে, তবে সেটা তিনিই করেছেন, ভাড়ার টাকা থেকে কেটে নিয়ে। আমাদের নিজেদের পকেটে কখনো হাত দিতে হয়নি। আর সবচেয়ে মজার বিষয় হলো, ভাড়ার মাধ্যমে আমরা মেশিন কেনা দামের কয়েক গুণ বেশি টাকা তো ফেরত পেয়েছিলাম। সেই সাথে পেয়েছিলাম পরবর্তীতে মেশিনটা বিক্রয় করেও ভালো পরিমাণ অর্থ। অর্থাৎ একই জিনিস থেকে 2 বার লাভ, একবার ভাড়া থেকে, একবার বিক্রি থেকে। এটাই রেন্টাল বিজনেসের আসল সৌন্দর্য। এটা আমাদের জীবন থেকে নেওয়া অতি সাধারণ একটা উদাহরণ, কিন্তু এই রেন্টাল বিজনেসকে যিনি অসাধারণ উচ্চতায় নিয়ে গেছেন তিনি হলেন স্যাম জেল। রেন্টাল বিজনেসের ইতিহাসে তিনি এক জীবন্ত কিংবদন্তি। তার কৌশল ছিল সহজ, দেউলিয়া বা সংকটে থাকা প্রপার্টিগুলো সস্তায় কিনতেন, সংস্কার করে ভাড়ার উপযোগী করতেন। আর এই করতে করতেই তিনি হয়ে গেলেন বিলিয়নিয়ার। এই কারণে ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা বলেন, আপনার আশেপাশের জিনিস থেকে টাকা বের করার উপায় না খুঁজলে সারা জীবন সেই সম্পদের রক্ষক হয়েই কেবল থাকবেন, মালিকার হয়ে উঠতে পারবেন না। অ্যাসেট আইডিয়া নাম্বার 3, ভেন্ডিং মেশিন। জাপান পৃথিবীর সবচেয়ে ব্যস্ত দেশগুলোর একটা। সেখানে প্রতি 23 জন মানুষের জন্য একটা করে ভেন্ডিং মেশিন আছে। রাস্তার মোড়ে, অফিসের করিডোরে, হাসপাতালের লবিতে, ট্রেন স্টেশনে সর্বত্র মেশিন দাঁড়িয়ে আছে। বোতাম টিপছে মানুষ, টাকা আসছে। মালিক তখন হয়তো ঘুমাচ্ছেন। কিন্তু ভেন্ডিং মেশিন শুধু জাপানের গল্প নয়, আমেরিকায় এই মুহূর্তে 70 লাখেরও বেশি ভেন্ডিং মেশিন চলছে। প্রতি বছর এই ইন্ডাস্ট্রি থেকে আসছে $8 বিলিয়নেরও বেশি। আর এই মেশিনগুলোর মালিক কোনো বড় কর্পোরেট কোম্পানি নয়, বেশিরভাগই সাধারণ মানুষ, আপনার মতো, আমার মতো। অঙ্কটা একটু দেখুন, একটা ভেন্ডিং মেশিনের দাম 30,000 থেকে 50,000 টাকা। সেটা বসিয়ে দিন কোনো অফিসের লবিতে, স্কুলের করিডোরে, হাসপাতালের ভেতরে, শপিং মলের কোণে। মেশিনে ভরে দিন চিপস, চকলেট, পানি, জুস। প্রতিটা পণ্যে 30 থেকে 50% মার্জিন। দিনে যদি মাত্র 500 টাকাও বিক্রি হয়, মাসে 15,000 টাকা। মাত্র 3 থেকে 4 মাসে মেশিনের পুরো দাম উঠে আসে। এরপর প্রতিটা টাকাই সম্পূর্ণ প্যাসিভ ইনকাম। কিন্তু আসল চমকটা এখানে নয়। আসল চমকটা হলো, ভেন্ডিং মেশিন শুধু খাবার বেচে না। পৃথিবীতে এমন ভেন্ডিং মেশিন আছে যেগুলো বেচে বই। ফ্রান্সের প্যারিসে রেল স্টেশনে বসানো আছে বইয়ের ভেন্ডিং মেশিন। সোনা, দুবাইতে আছে সোনার বার বিক্রির ভেন্ডিং মেশিন। ঔষধ, হাসপাতালের বাইরে 24 ঘন্টা চলে। এমনকি জীবন্ত কাকড়া, চীনে এই মেশিন দিব্যি চলছে। এবার বাংলাদেশের কথায় আসি। আমরা জানি ইউরোপ আমেরিকায় যা হয় 5 থেকে 10 বছর পর আমাদের দেশেও তাই আসে। ঢাকার বড় অফিসগুলোতে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, প্রাইভেট হাসপাতালে ইতিমধ্যে কিছু কিছু মেশিন দেখা যাচ্ছে, কিন্তু চাহিদার তুলনায় সংখ্যা অনেক কম। তো এরকমই একটি মেশিন বাংলাদেশে এই প্রথম চালু হয়েছে। তো ঢাকার মোট 5 জায়গায় এটি আপনারা পাবেন। মানে এখনই সুযোগ। ওয়ারেন বাফেট বলেছিলেন, দ্য বেস্ট বিজনেস ইজ ওয়ান দ্যাট রিকোয়ার্স লিটল ক্যাপিটাল বাট জেনারেটস কনসিস্টেন্ট ক্যাশ ফ্লো। অর্থাৎ সেরা ব্যবসা হলো সেটা যেখানে বিনিয়োগ কম কিন্তু আয় নিয়মিত। ভেন্ডিং মেশিন থেকেই সংজ্ঞাতেই পড়ে, একবার কিনুন, একবার বসান, তারপর শুধু স্টক ভরুন। মেশিন বাকি কাজ নিজেই করবে, রাতেও, ছুটির দিনেও, আপনি ঘুমিয়ে থাকলেও, চাকরি না থাকলেও। তবে শুরু করার আগে কয়েকটা বিষয় মাথায় রাখুন। লোকেশন সবকিছু। যেখানে মানুষের ভিড় বেশি সেখানেই বসান। পণ্য নির্বাচন সতর্কভাবে, কোন এলাকায় কোন পণ্য চলে আগে রিসার্চ করুন। রক্ষণাবেক্ষণ নিয়মিত রাখুন। মেশিন নষ্ট থাকলে আয়ও বন্ধ। ছোট্ট একটা শুরু, একটা মেশিন,
একটা ভালো লোকেশন, এটুকু দিয়েই একটা প্যাসিভ ইনকামের দরজা খুলে যেতে পারে। এ বিষয়ে A to Z বিস্তারিত জানতে চাইলে ইউটিউবে লিখুন ভেন্ডিং মেশিন বিজনেস, সমস্ত তথ্য পেয়ে যাবেন। রিকোয়ারমেন্টগুলো আপনার সাথে মিলে গেলে যারা এই বিজনেস অলরেডি সফলভাবে করছেন তাদের সাথে কথা বলে দ্রুতই শুরু করতে পারেন, কারণ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে বড় বিনিয়োগ। তো এখন যদি একসাথে তিনটা দেখি, অ্যাসেট 1 ক্রিপ্টো বা বিটকয়েন, কাটা আছে গোলাপও আছে। অ্যাসেট 2 রেন্টাল বিজনেস, একবার বিনিয়োগ আজীবন উপভোগ। অ্যাসেট 3 ভেন্ডিং মেশিন, একবার কিনুন যুগ যুগ গুনুন। তিনটা অ্যাসেট, তিনটা পথ, একটাই গন্তব্য, আর্থিক স্বাধীনতা। নাসিম তালেব বলেছিলেন পৃথিবীর সবচেয়ে ক্ষতিকর নেশার একটি মাস শেষে পাওয়া ফিক্সড বেতন, কারণ সেই বেতনের উপর আমরা এতটাই নির্ভরশীল হয়ে পড়ি যে এক মাসে যদি তা বন্ধ হয় তবে পুরো জীবনটাই থমকে যায়। গল্পের রফিক সাহেবের মতো, যিনি ঘড়ির কাঁটার দাস হয়ে থাকেন, সময় বিক্রি করেন, টাকা পান, সময় শেষ হলে টাকাও শেষ। অন্যদিকে করিম সাহেব একবার সিস্টেম বানান, অদৃশ্য সৈনিক বানান, তারপর সেই সৈনিক তার হয়ে কাজ করে, তার হয়ে সময় কিনে দেয়, তার হয়ে টাকা কিনে দেয়, তার হয়ে স্বাধীনতা কিনে দেয়, রাতেও ছুটিতেও ঘুমের মাঝেও। এখন একটাই প্রশ্ন, আপনি এই দুজনের কে হবেন? ধন্যবাদ।